একটা প্রশ্ন এখন প্রায়ই আমাদের মাথায় ঘোরে। আমরা কি ইন্টারনেটের দাস হয়ে যাচ্ছি, নাকি এটাই আমাদের মুক্তি আর ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার? চলুন এই ব্যাপারটাই আজ একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, আলোচনা শুরুর আগে একটু ভাবুন তো, শেষ কবে এমন হয়েছে যে পুরো 1 ঘন্টা ফোনটা হাতে নেননি? উত্তরটা যদি সাথে সাথে মনে না আসে, তাহলে আজকের এই বিশ্লেষণটা আপনার জন্যেই। এই একটা প্রশ্নে কিন্তু অনেক কিছু বলে দেয়। ওকে, তাহলে চলুন একটু গভীরে যাই। প্রথমে আমরা সেই অদৃশ্য ছেকলগুলোর কথা বলবো, যেগুলো আমাদের অজান্তেই আমাদের নিয়ন্ত্রণ করছে বলে মনে করা হয়। এগুলো এমন কিছু যা আমরা হয়তো অনুভব করি, কিন্তু সবসময় চোখে দেখি না। এই পুরো ধারণার কেন্দ্রে আছে অ্যাটেনশন ইকোনমি। মানে আজকে ডিজিটাল দুনিয়ায় আমাদের মনোযোগটাই হলো সবচেয়ে দামি জিনিস। ভাবুন তো, ইউটিউবে একটা ভিডিও শেষ হতে না হতেই আরেকটা অটোপ্লে হওয়ার জন্য রেডি থাকে, কিংবা ফেসবুকের নিউজ ফিড, যেটা স্ক্রোল করতে থাকলে কখনোই শেষ হয় না। এই সব কিছু ডিজাইনই করা হয়েছে আমাদের মনোযোগকে যে কোনো মূল্যে ধরে রাখার জন্য, কারণ আমাদের এই মনোযোগকেই তো তারা টাকায় পরিণত করে। আর এই ব্যাপারটা কাজ করে কিভাবে? আমাদের ব্রেনের এক ধরনের কেমিক্যাল, ডোপামিনের মাধ্যমে। এটা একটা নেশার মতো চক্র। ধরুন ফোনে একটা নোটিফিকেশন আসলো, এটা হলো ট্রিগার। আমরা সাথে সাথে ফোনটা হাতে নিলাম, এটা অ্যাকশন। আর তার বদলে যে পুরস্কারটা পায় সেটা কিন্তু ফিক্সড না। মানে কখনো একটা লাইক, কখনো একটা মজার মেসেজ, আবার কখনো হয়তো কিছুই না। এই যে একটা অনিশ্চয়তা, এটাই আমাদের বারবার ফিরে আসতে বাধ্য করে। আর এই চক্রের ফল কি? এই অবিশ্বাস্য সংখ্যাটা দেখুন। একটা রিসার্চ বলছে একজন সাধারণ মানুষ দিনে গড়ে 2617 বার তার ফোনটা টাচ করে। ভাবা যায়? এর বেশিরভাগই কিন্তু আমরা নিজের অজান্তেই করি। এটা আমাদের ডিভাইসের সাথে প্রায় একটা শারীরিক সম্পর্ক তৈরি করে ফেলেছে। তো দিনে প্রায় 2500 বারের বেশি ফোন স্পর্শ করা, এটা শুনলে তো মনে হবেই যে আমরা প্রযুক্তির হাতে পুরোপুরি বন্দী। কিন্তু গল্পটা কি আসলে এত সহজ? না, এটা তো ছবির এক পিঠ মাত্র। চলুন এবার মুদ্রার অন্য পিঠটা দেখি আর বোঝার চেষ্টা করি কিভাবে এই একই ইন্টারনেট আমাদের মুক্তির একটা বিশাল দরজা খুলে দিয়েছে। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যায়। ভাবুন তো, কয়েক বছর আগেও একটা টপিক নিয়ে রিসার্চ করতে হলে কি করতে হতো? লাইব্রেরিতে যাও, কার্ড খুঁজে বই বের করো, তারপর হয়তো দেখা গেল বইটা অন্য কেউ নিয়ে গেছে। আর এখন জাস্ট সার্চ বারে টাইপ করা, আর মুহূর্তের মধ্যে লাখ লাখ সোর্স আমাদের সামনে হাজির। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই টেকনোলজি কিন্তু জ্ঞান, যোগাযোগ আর সুযোগের সব বাধা একরকম ভেঙেই দিয়েছে। মানব ইতিহাসে এমনটা আগে কখনো হয়নি। গ্রামের একজন ছাত্র এখন ঘরে বসেই বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের লেকচার দেখতে পাচ্ছে, অথবা একজন ছোট্ট ব্যবসায়ী তার পণ্যটা পৌঁছে দিচ্ছে পৃথিবীর অন্য প্রান্তের কাস্টমারের কাছে। এর চেয়ে বড় ক্ষমতায়ন আর কি হতে পারে, তাই না? তো একদিকে দাসত্বের শেকল, অন্যদিকে জ্ঞানের অসীম জগৎ। তাহলে কোনটা সত্যি? ইন্টারনেট কি আমাদের প্রভু, নাকি আমাদের সেবক? আসল সত্যিটা হয়তো এর মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে। চলুন এই দুটো ধারণাকে একসাথে মিলিয়ে দেখি। আর এখানেই কিন্তু আসল পয়েন্টটা চলে আসে। দেখুন, টেকনোলজি নিজে কিন্তু নিউট্রাল, মানে এটা ভালোও না, খারাপও না। এর সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে সেটা পুরোপুরি নির্ভর করে আমরা এটাকে কিভাবে ব্যবহার করছি তার ওপর। খুবই বিখ্যাত একটা কথা আছে, আমরা আমাদের যন্ত্র বানাই, তারপর সেই যন্ত্র আমাদের বানায়। ব্যাপারটা ঠিক তাই। একদিকে আমরাই ঠিক করছি প্রযুক্তি কিভাবে ব্যবহার হবে, আবার অন্যদিকে সেই ব্যবহারটাই কিন্তু ধীরে ধীরে আমাদের চিন্তা আর অভ্যাসকে বদলে দিচ্ছে। এটা একটা টু ওয়ে প্রসেস। তাহলে চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হলো শুধু ঘন্টার পর ঘন্টা স্ক্রল না করে, মানে প্যাসিভ কনজিউমার না হয়ে একজন সচেতন ক্রিয়েটর বা কানেক্টর হওয়া, মানে উদ্দেশ্য নিয়ে ইন্টারনেট ব্যবহার করা, নিজে ব্যবহারকারী হওয়া, ইন্টারনেটের দ্বারা ব্যবহৃত না হওয়া। তো সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু আবার ঘুরে ফিরে আমাদের কাছে আসে। এই যে এত শক্তিশালী একটা টুল আমাদের হাতে, এর চালকের আসনে কে বসবে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। দিন শেষে আমাদের ইন্টারনেটকে কে কন্ট্রোল করছে? উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।